নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো কন্যাকুমারীর বিবেকানন্দ রক এবং সানরাইজ, এছাড়াও এখানের ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির এবং মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। কন্যাকুমারীতে সানরাইজ দেখার জন্য চলে আসি ভোর 5:30 হোটেলে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বললেন যে 6:10 মধ্যে সানরাইজ হয়ে যায়। তাই খুব সকালেই চলে আসি দেখার জন্য। খুব ভালো সানরাইজ ভিউ না পেলেও বিবেকানন্দ রকের পেছনে সূর্যের একটা সুন্দর আভা দেখা যাচ্ছিল, খুব অসাধারণ লাগছিল। এই সানরাইজ দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয় এখানে। দেখুন, প্রচুর মানুষের সমাগম হয়েছে, আমরাও দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এবং এই সানরাইজ দেখার পর আমরা হোটেলে ফিরে আসি ফ্রেশ হওয়ার জন্য, এবং ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি বিবেকানন্দ রক দেখার জন্য। কন্যাকুমারী স্টেশন থেকে মিনিট 10 পায়ে হাঁটলে পেয়ে যাবেন সেই জেটিঘাট, যেখান থেকে আপনারা বিবেকানন্দ রক যাওয়ার জন্য ফেরি পাবেন। 75 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আবার 300 টাকার টিকিটও রয়েছে, যার জন্য বিশেষ লাইন পড়ে না। কিন্তু এই 75 টাকার টিকিটে একটু লাইন পড়ে। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত টিকিট পাবেন, এবং 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিটই লাগে না। আচ্ছা, এটি হলো ভারতের দক্ষিণের শেষ বিন্দু। এটি আবার 3 সাগরের মিলনস্থলও বটে, কারণ এখানে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মিলিত হয়েছে। এখান থেকে 3টি জলের কালার স্পষ্টভাবে বোঝা যায়। চলুন এবার আমাদের জেটিতে ওঠা যাক। জেটিতে ওঠার আগে আপনাদেরকে লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে, এবং এই লাইফ জ্যাকেট পরাটাও বাধ্যতামূলক। এই জেটি ঘাট থেকে আপনাদের বিবেকানন্দ রক যেতে 4 মিনিটের মতো সময় লাগবে, এবং এই জার্নিটাও খুব সুন্দর, খুব অসাধারণ লাগবে আপনাদের। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কন্যাকুমারী এলে অবশ্যই এখানে আসবেন, খুব সুন্দর লাগবে। এখানে এলে অবশ্যই সঙ্গে করে আপনারা জলের বোতল, শুকনো খাবার এবং মাথায় টুপি বা ছাতা যে কোনো একটা নেবেন, কারণ কোস্টাল এরিয়া তো ভীষণ রোদ, এবং এখানে কোনো খাবার দোকানও কিন্তু পাবেন না। অবশ্যই এই জিনিসগুলো সঙ্গে রাখবেন। আমরা আর কয়েক মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাব। অনেক দিনের স্বপ্ন ছিল এই বিবেকানন্দ রক আসার, আর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। খুব ভালো লাগছিল, সেটা বলে বোঝাতে পারবো না। এখান থেকে দেখা যাচ্ছে থিরুবল্লভের মূর্তি, তামিল কবি এবং দার্শনিক। এবার চলেই এসেছি, নামবো এবার এখানে। চলুন এখানে নামা যাক। এবার নেমে প্রথমে আপনাকে এখানে 30 টাকার টিকিট কাটতে হবে, এবং এই 30 টাকার টিকিটটি কেটে আপনারা এগিয়ে গেলে এটি পেয়ে যাবেন জুতো রাখার জন্য কাউন্টার। ওখানে জুতোগুলি রেখে টোকেনটি নিজের কাছে রাখবেন, এবং সেই টোকেনটি ফেরত দিয়ে আবার জুতোগুলি সংগ্রহ করে নেবেন। এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের সুন্দর প্রতিবিম্ব জলে ফুটে উঠছিল, খুব সুন্দর লাগলো। এবং এটি দেখার পর আমরা উপরের দিকে এগিয়ে চললাম। আমরা প্রথমে উঠেই দেখতে পেলাম সেই শিলাখণ্ড, যেখানে স্বামীজি 3 দিন বসে ধ্যান করেছিলেন। দেখুন, এই সেই শিলাখণ্ড, যে শিলাখণ্ডের উপর স্বামীজি 3 দিন ধ্যান করেছিলেন। আর এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা তো অসাধারণ, বলে বোঝানোর নয়। আপনারা দেখুন একবার, অসাধারণ ভিউ এখান থেকে পাওয়া যায়। 3 সাগরের রানী সেই কন্যাকুমারী, অসাধারণ সত্যি। এখানে না এলে খুব মিস করতাম। আচ্ছা, উঠেই আপনারা প্রথমেই পাবেন শ্রীপদ মণ্ডপম, অর্থাৎ এই মন্দিরে আপনারা পাবেন দেবী কন্যাকুমারীর পদচিহ্ন। আমরা প্রথমে দেবী কন্যাকুমারীর পদচিহ্ন দেখব, তারপরে মেমোরিয়ালে আমরা যাব। এই মন্দিরের ভেতরে
কোনো ফটোগ্রাফি এলাও নেই, তাই আপনাদের কোনো ভিতরের ভিডিও দেখাতে পারলাম না। বাইরে থেকে মন্দিরটাই আপনাদের দেখাচ্ছি। আর এই সাদা জায়গাগুলোর অংশের সাদা যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোর উপর দিয়ে হাঁটলে আমাদের গরমটা এতটা লাগবে না পায়ে। শ্রীপদ মণ্ডপম দর্শন করে আমরা গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো পাড়ি দিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসভাতে বক্তৃতা দেওয়ার জন্য। তিনি সারা পৃথিবীর কাছে তুলে ধরলেন ভারতের সনাতনী ঐতিহ্যকে। আর ঠিক তার 2 বছর আগে সারা পৃথিবী ভ্রমণ করা শুরু করেন। তিনি ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি, ভারতের মানুষ এবং ভারতের অন্তরাত্মাকে উপলব্ধি করার জন্য এই গোটা ভারতবর্ষ তিনি ভ্রমণ করতে থাকেন। ভ্রমণ করতে করতে তিনি কন্যাকুমারীতে এসে উপস্থিত হন 1892 সালের ডিসেম্বর মাসে। এই কন্যাকুমারীতে এসে পৌঁছে তিনি মূল ভূখণ্ড থেকে প্রায় 500 মিটার সাঁতার কেটে এই শিলাখণ্ডের উপরে আসেন। এখানে বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। তিনি এখানে বসে ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন এবং ডিসেম্বর মাসের 25, 26 ও 27 ধ্যানমগ্ন অবস্থায় থেকে ভারতের অন্তরাত্মাকে উপলব্ধি করতে থাকেন এবং তার সেই অর্জিত জ্ঞান নিয়ে 1893 সালে শিকাগো পাড়ি দিয়েছিলেন। আজ এখানে এসে ছোটবেলায় মিশন স্কুলে পড়া ধর্মের বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন বইয়ের ছবিতে দেখেছি এবং পড়েছি যে চারিদিকে সমুদ্র, তার উপরে একটি শিলাখণ্ডতে স্বামীজি ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন এবং মহারাজদের কাছ থেকেও শুনেছি যে তিনি নাকি এই শিলাতে সাঁতার কেটে এসেছিলেন। তখন এইসব শুনে ভাবতাম, খুব অবাকও লাগতো। মনে হতো সত্যি যদি এই জায়গাটা একবার যেতে পারতাম, দেখতাম কেমন সেই স্থানটি। আজ এখানে এসে সেই দিনে সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, অপূর্ব সুন্দর এই স্থানটি। এই মন্দিরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন স্বামীজির একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে এবং এক পাশে মা সারদাদেবী, অন্য পাশে শ্রীরামকৃষ্ণদেবের ছবি রয়েছে। দূরে ওই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, ওটি হলো তামিল কবি তিরুবল্লভের মূর্তি। ওনার গ্রন্থের 133টি অধ্যায়ের অনুসরণে 133 ফিট উচ্চতার মূর্তি বানানো হয়েছে, কিন্তু ওখানে সংস্কারের কাজ চলছে, তাই ওখানে যেতে পারলাম না। এরপর আমরা এই জেটিতে করে আবার আমাদের হোটেলে ফিরে আসছি এবং এখান থেকে আমরা এসে পৌঁছালাম এখানে আরেকটি খুব সুন্দর মন্দির, যেটির নাম হলো ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির। এই মন্দিরটি খুব অসাধারণ ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য মন্দির যে টাইমে খোলা থাকে সেই টাইমে এসে আমরা পৌঁছাতে পারিনি এবং আমাদের হাতে সময়ও ছিল না যে আমরা কয়েক ঘন্টা ওয়েট করে মন্দির দর্শন করে যাব। সেই সুযোগ আমাদের হাতে ছিল না, তাই মন্দির বাইরে থেকে দর্শন করলাম এবং এখানে গার্ডের পারমিশন নিয়ে আমরা মন্দিরের বাইরের ভিডিও করেছি। এই মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত, খুব অসাধারণ মন্দির। আপনারা এখানে যদি আসেন খুব ভালো লাগবে। আমি মন্দিরের একটি নোটিশের ভিডিও দিয়ে দেবো, যে টাইমে এখানে মন্দিরে সারাদিনের প্রোগ্রাম হয়। আপনারা সেই টাইম মতো এসে মন্দির দর্শন করবেন, আশা করছি খুব ভালো লাগবে। সত্যি খুব মন্দিরটা অসাধারণ ছিল। আজ আমরা এখান থেকে মাদুরাই যাব, অর্থাৎ প্রায় 244 কিলোমিটার জার্নি করব এবং মাদুরাই পৌঁছে আজই আমরা মাদুরাই মীনাক্ষী মন্দির দর্শন করব। তো চলুন আমরা মাদুরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদুরাইয়ের সবথেকে বিখ্যাত দর্শনীয় স্থান সেটি হলো মীনাক্ষী আম্মা টেম্পল। আমরা যাচ্ছি সেটি দর্শনের জন্য।
চলুন ওখানে পৌঁছে মন্দিরের বিভিন্ন নিয়ম নীতি, মন্দির দর্শনের পদ্ধতি সেই নিয়ে আপনাদের জানাবো। আমরা মাদুরাই মীনাক্ষী মন্দিরের কাছাকাছি হোটেল নিয়েছিলাম, কারণ এই মন্দির চত্বরে কোনো গাড়ি পাবেন না যে গাড়ি আপনাকে এই মন্দিরের গেটের সামনে পৌঁছে দেবে। মাদুরাই মীনাক্ষী মন্দিরের মূলত 4টি গেট রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। প্রত্যেকটি গেট দিয়েই প্রবেশ করা যায়। গেটের আগে জুতো, মোবাইল রাখার জন্য কাউন্টার রয়েছে, বা পার্শ্ববর্তী যে দোকানগুলি রয়েছে ওই দোকানেও আপনাকে জুতো রাখার জন্য বলবে। আপনাদের বিশ্বাস বা মনে হলে আপনারা রাখতে পারেন, আমরা রেখেছিলাম। এই মন্দিরের প্রধান আরাধ্যা দেবী হলেন মাতা মীনাক্ষী। তিনি পার্বতীর একটি রূপ। পার্বতীর সাথে শিবের এখানে বিবাহ হয়েছিল। ভগবান শিব এখানে সুন্দরেশ্বর রূপে পূজিত হন। এই মন্দিরটি তার অপূর্ব শিল্পকর্মের জন্যও কিন্তু বিখ্যাত। দ্রাবিড় শিল্পকলার নিদর্শন পাবেন এই মন্দিরের ঘিরে। অপরূপ সব কারুকার্য দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে। মীনাক্ষী মন্দিরে প্রবেশের জন্য কোনো পয়সা লাগে না, তবে 3 প্রকারের দর্শন এখানে রয়েছে। 100 টাকা দিয়ে মাতা মীনাক্ষী ও সুন্দরেশ্বর শিবের দর্শন করতে পারবেন। এর জন্য আপনাকে হয়তো 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। এছাড়া 500 টাকা দিয়ে আপনি ভিআইপি টিকিট কেটেও করতে পারেন। এর জন্য বিশেষ সময় লাগে না, সরাসরি আপনি দর্শন করতে পারবেন। এছাড়া ফ্রি দর্শনও হয়। আর এই দর্শনের টিকিট মন্দিরের ভেতর থেকেই কাটবেন, মন্দিরের ভেতরেই পাওয়া যায়, বাইরে থেকে কোথাও কারো চক্করে পড়ে টিকিট কাটবেন না। মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের দর্শন খুব ভালো হয়েছে। আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।